মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। আমি কলা বাগান থেকে কলা বিক্রি করে যার টাকা পাবো সেটা দিয়ে তোমাকে চিকিৎসা করাবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি মা। টনি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে মিনুকে খাইয়ে দেয়। মা, অনেক তো বেলা হয়েছে, আমি পাকা কলা তুলতে কলা বাগানে যাচ্ছি। কলা বাগান থেকে কলা তুলে বাজারে বিক্রি করব জানো। তুমি একদম চিন্তা করবে না, কেমন? এই বলে টনি ঝুড়ি নিয়ে তার কলা বাগানে চলে যায় আর পাকা কলা তুলে সেগুলো বাজারে নিয়ে আসে। কলা নিয়ে যাও, কলা, পাকা পাকা কলা, তাজা তাজা কলা, মিষ্টি মিষ্টি কলা। এসো এসো দাদারা দিদিরা, তাড়াতাড়ি এসো। এই টুনি, তুই আমাকে দুহালি কলা দে তো। তোর বাগানের কলাগুলো খেতে বেশ মিষ্টি। আমার ছোট মেয়ে তো এই কলাগুলো ভীষণ পছন্দ করে। এই নাও দিদি। বিউটি টাকা দিয়ে কলা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই আস্তে আস্তে টনির সব কলাগুলো বিক্রি হয়ে যায়। যাই, মায়ের জন্য কিছু ঔষধ আর খাবার কিনে নিয়ে যাই। না জানি মা কেমন আছে। টনি ঔষধ আর খাবার কিনে বাড়িতে আসে। পরের দিন সকাল সকাল টনি আরো কলা বিক্রি করতে সেগুলো বাজারে নিয়ে আসে। টনিকে কলা বিক্রি করতে দেখে যজ্ঞ বলতে থাকে, আরে এই টুনি তো দেখছি কলা বিক্রি করে কামাল করে দিবে। আর এদিকে আমাকে বসে থাকার জন্য কণিকা রোজ বকে। না, আমি আর বসে থাকবো না। আমি কম দামে পচা কলা শহর থেকে কিনে নিয়ে এসে এখানে বেশি দামে বিক্রি করব। তখন কণিকাও আর আমাকে বকবে না, আর আমিও ধনী হতে পারবো। যাই যাই, শহরের দিকে যাই। যজ্ঞ শহরের উদ্দেশ্যে রওনা দিল এবং সে শহর থেকে কম দামে পচা কলা কিনে নিয়ে আসলো এবং বাজারে টনির পাশাপাশি বসে সেই কলাগুলো বিক্রি করতে থাকে। কলা নাও কলা, পাকা পাকা কলা, প্রতি হালি কলা মাত্র 20 টাকা। এসো এসো সবাই। আরে আরে যজ্ঞ, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? বনে পচা কলা বিক্রি করতে এসেছিস? বনের কেউই এত দামে তোর পচা কলা কিনবে না। ছি, কলাগুলোর উপরে মাছি পড়েছে। যা যা, বেকার কষ্ট করিস না, তুই এগুলো নিয়ে বাড়িতে চলে যা। ঠিক বলেছ বিউটি দিদি। এই যজ্ঞ, তুই যা, আমরা তোর কলা কিনবো না। আমরা সবাই টুনির পাকা মিষ্টি কলা কিনবো। চলো বিউটি দিদি, এখানে দেরি করে আমাদের আর কোনো লাভ নেই, নয়তো ওইদিকে টুনির সব পাকা কলা শেষ হয়ে যাবে। আমাকে অপমান করা, তাই না? আমারও জানা আছে কি করে এই পচা কলা পুরো বনে বেশি দামে বিক্রি করতে হয়। টুনি, তোর জনপ্রিয়তা শেষ। কাল থেকে বনের সবাই আমার কলা কিনবে। যা করার আমি আজ রাতেই করব। যজ্ঞ রাগ করে কলার ঝুড়িটি নিয়ে তার বাড়িতে চলে আসে আর রাতে তার বুদ্ধিমতো একটি দা হাতে নিয়ে টনির কলা বাগানে আসে। এরপর যজ্ঞ টনির কলা বাগানের সবগুলো কলা গাছে কেটে ফেলে। হা হা হা, আমার কাজ হয়ে গেছে। যাই যাই, এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। যজ্ঞ বাড়িতে চলে আসে। পরের দিন সকালে টুনি কলা বাগানে যায় আর কলা গাছগুলোকে এভাবে পড়ে থাকতে দেখে টুনি ভীষণ কান্না করতে থাকে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! কে আমার এত বড় সর্বনাশ করলো! এখন আমি কি করে আমার মায়ের চিকিৎসা করাবো? হে সৃষ্টিকর্তা, কে এটা করলো? কে এত বড় আমার ক্ষতি করলো? কি রে মা, তোকে এমন দেখাচ্ছে কেন বলতো? আর আজকে কলা বিক্রি করতে যাবি না নাকি? মাগো, কে জানি আমাদের কলা গাছগুলো কেটে ফেলেছে। আজ থেকে আর কলা বিক্রি করতে যাব না মা, সব শেষ হয়ে গেছে। টুনির মুখে এসব কথা শুনে মিনু অস্থির হয়ে ওঠে আর সে বিছানায় ছটফট করতে থাকে। মা, এ কি হলো তোমার? তুমি এমন করছো কেন? মা, ও মা, না, আর দেরি করা যাবে না, এখনই ডাক্তার ডাকতে হবে। কিছুক্ষণ পরে টুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার মিনুকে দেখে বলতে থাকে, তোমার মা আগের থেকে বেশি অসুস্থ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি চিকিৎসা না করালে
তোমার মাকে আর বাঁচানো সম্ভব হবে না। কলা বাগানের কলার শুকে থাকলে আমার হবে না, মাকে আমার বাঁচাতেই হবে। না, আজ আমি শহরে যাব, অন্যের বাসায় কাজ করে যা টাকা পাবো সেটা দিয়ে মায়ের চিকিৎসা করব। এরপর টুনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে টুনি বাজারে কলা বিক্রি করতে না আসায় বনের সকলে বেশি দাম দিয়ে যজ্ঞর কলাই কিনে নেয়। যজ্ঞ মনে মনে হাসে আর বলতে থাকে, হা 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 হা, বেচারা টুরি, এবার আমি ধনী হব রে। তারপর আমাকে কণিকা আর কোনোদিনও বকবে না, অনেক ভালোবাসবে আমার বউ আমাকে। দেখতে দেখতে দুদিন কেটে যায়। এদিকে বনের কেউই টুনিকে কোনো কাজ দেয় না। টুনি বনের রাস্তা দিয়ে উঠতে থাকে আর একা একাই বলতে থাকে, কেউ আমাকে কাজ দিল না, এবার মনে হয় আমার মা বিনা চিকিৎসা মরেই যাবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো সৃষ্টিকর্তা। টুনির এমন কান্না দেখে একটি তান্ত্রিক টুনিকে ডেকে বলতে থাকে, কি ব্যাপার রে মা, তুই এভাবে কেঁদে কেঁদে কোথায় যাচ্ছিস? বল আমাকে। ও আচ্ছা, তোর মায়ের প্রতি তোর ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর কাঁদিস না, শান্ত হ, আমি তোকে সাহায্য করব। শোন রে মা, এই বনের উত্তরে যে পাহাড়টা আছে, সেই পাহাড়ের পেছনে একটা মরা গাছ আছে। ওই মরা গাছে একটা লাল কলা আছে। ওই লাল কলাটি এনে তুই তোর বারান্দায় রোপণ করবি। ওই লাল কলা থেকে যে কলা গাছ হবে, সেই কলা গাছে সোনার কলা ধরবে। বুঝেছিস? আর দেরি করিস না রে মা, যা জলদি। টুনি তান্ত্রিকের কথা মতো পাহাড়ের পেছনে যায় আর মরা গাছ থেকে লাল কলাটি নিয়ে আসে, আর সেটা সে তার বাড়ির উঠোনে রোপণ করে। পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখতে পায় লাল কলাটির জায়গায় অনেক বড় একটি কলা গাছ, এবং সেই কলা গাছে সোনার কলা ধরে আছে। আমি কি দেখছি? তবে তো তান্ত্রিকের কথা সত্যি হয়েছে দেখছি। তান্ত্রিক বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি এই কলা বিক্রি করেই মায়ের চিকিৎসা করব। এরপর টুনি কয়েকটি সোনার কলা নিয়ে যায় বাজারে বিক্রি করতে। টুনি সোনার কলা বিক্রি করে বাড়িতে আসে। মা, আমার কাছে অনেক টাকা আছে, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এবার তুমি একদম সুস্থ হয়ে যাবে মা। টুনি মিনুকে হাসপাতালে নিয়ে আসে এবং মিনুকে ভালো চিকিৎসা করায়। ভালো চিকিৎসার ফলে মিনু সুস্থ হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সোনার কলা বিক্রি করে টুনি অনেক ধনী হয়। আর এইদিকে যজ্ঞ তার বাড়িতে একা একা বলতে থাকে, এই টুনি তো কোনো কাজই করছে না, কিন্তু তারপরেও সে কিভাবে এত ধনী হচ্ছে? আমাকে গিয়ে টুনি সব কাজকর্ম দেখতে হচ্ছে। ও, তাহলে এই ব্যাপার, সোনার কলা বিক্রি করে টুনি ধনী হচ্ছে। হা হা হা, আমার নজর পড়েছে এই কলার ওপর। আজ থেকে এই সোনার কলাগুলো আমিই চুরি করব, আর বনের সকলের কাছে বিক্রি করে অনেক ধনী হব। এখন তো কেউ নেই, তাড়াতাড়ি কলাগুলো ছিঁড়ে নিয়ে এখান থেকে কেটে পড়ি। এসো এসো, সোনার কলা নিয়ে যাও, একটা করে সোনার কলা 1,00,000 টাকা। দেখি সোনার কলাগুলো কেমন, আমি একটা সোনার কলা নিব। হ্যাঁ হ্যাঁ, আমিও নিব, দেখাও দেখাও। আরে সত্যি সত্যি সোনার কলা, আগে টাকা দাও, তারপর সবাইকে একটা একটা করে সোনার কলা দিব। আরে, এখানে তো কোনো সোনার কলা নেই, এগুলো তো সব ছাই। এই ভণ্ড আমাদেরকে সবাইকে ঠকানোর চেষ্টা করেছে। মারো সবাই, মারো একে। সবাই যজ্ঞকে মারতে থাকে। মার খেতে খেতে যজ্ঞ একসময় পালিয়ে যায়। আর এইদিকে সবার চোখের আড়ালে পুড়ে যাওয়া কলাগুলো আবার সোনার কলায় পরিণত হয় এবং টুনির বাড়িতে গিয়ে তার কলা গাছে আবার মিশে যায়। এদিকেই যজ্ঞ তার অন্যায় কাজের শাস্তি পায়। আর এইদিকে টুনি তার মাকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে।
মিনু, আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি দাসীকে বলো আমার জন্য খাবার রেডি করে রাখতে। কতদিন হলো বনের বাগানের দৃশ্য দেখতে যাই না। বনের ফুল ফলগুলো আগের মতোই আছে নাকি কমে গেছে আমি তো সেটাও জানি না। বনে যাবে সে ভালো কথা, তবে সাবধান, বেশি গভীর বনে কিন্তু যেও না। শুনেছি গভীর বনে নাকি এখন হিংস্র পশুর উপদ্রব বেড়ে গেছে। বাবা, তুমি বনে যাচ্ছ? আমিও যাব তোমার সাথে ঘুরতে। কতদিন হলো একান্তে তোমার সঙ্গে যাই না। তুমি তো রাজকাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকো, আমাকে নিয়ে যাবে বাবা তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। রাজকুমার আজ কত দিন বাদে আমার সঙ্গে ঘুরতে যেতে চাইছে, আর আমি কিনা নিয়ে যাব না? তা কি কখনো হয় নাকি বলো? চলো বাবা চলো। ওরা বাবা ছেলে বনের দিকে রওনা দেয়। বনে এসে রাজুটোনা একটা অদ্ভুত ধরনের ফল কুড়িয়ে পায়। রাজুটোনা ফলটা হাতে নিয়ে বলতে থাকে, আরে আরে, এমন অদ্ভুত ধরনের ফল তো আমি এর আগে কখনো দেখিনি, আর আশেপাশে তো কোনো গাছও দেখতে পাচ্ছি না। তাহলে এই ফলটা কোথা থেকে এলো? ফলটা দেখতে তো ভারী সুন্দর, মনে হচ্ছে ফলটা খেতে বেশ সুস্বাদু হবে। কি বলছো বাবা, তুমি এই ফলটা খাবে? না বাবা না, তুমি এই ফলটা খেও না। এরকম অদ্ভুত ধরনের ফল সবসময় ভালো হয় না। কখনো কখনো এমন ফল পাখিদের যে ক্ষতি করে। তুই শুধু শুধু চিন্তা করছিস রে, আমার কিচ্ছুটি হবে না। তাছাড়া সামান্য একটা ফল আমার কি বা ক্ষতি করতে পারবে? এরপর রাজু ফলটা খায়, আর সাথে সাথেই আর্তনাদ করতে থাকে। ওরে বাবারে, আহ, আমার পেট যে খুব যন্ত্রণা করছে, গলাটাও যে বড্ড যন্ত্রণা করছে। আমি যে আমি যে আর সহ্য করতে পারছি না। বাবা টোনা, আমাকে তুই ধর। আমি আমি আর পারছি না সহ্য করতে। আমার শরীর যে অবশ হয়ে আসছে। বাবা, তোমার কি হলো? কতবার করে বললাম তুমি ফলটা খেও না। বাবা, বাবা তুমি তাকাও আমার দিকে। বন্ধ করো না বাবা। বাবা, আমি তোমাকে এক্ষুনি প্রাসাদে নিয়ে যাব। টোনা রাজাকে প্রাসাদে নিয়ে আসে। কি হয়েছে টোনা? কি হয়েছে তোর বাবার? তোর বাবা এভাবে আর্তনাদ কেন করছে? এই তো একটু আগেই তো ভালো ছিল। বল না বাবা, কি হয়েছে বল। এরপর টোনা তার মাকে সব কথা খুলে বলে। বাবা, তুই তাড়াতাড়ি করে রাজবৈদ্যকে ডেকে নিয়ে আয়, ওকে যে ভালো করতেই হবে। আমি যে তোর বাবাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। হে ঈশ্বর, তুমি এ কোন বিপদে ফেললে? মা, মা তুমি শান্ত হও, আমি যাচ্ছি তান্ত্রিক বাবাকে ডাকতে। এরপর টোনা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে, আর তান্ত্রিক ভালো করে রাজাকে দেখতে থাকে। তান্ত্রিক বাবা, কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? দয়া করে আমার বাবাকে আপনি ভালো করে দিন। আসলে রাজামশাই বিষাক্ত ফল খেয়েছে, যার কারণে তার পুরো শরীর এমন অবশ হয়ে গিয়েছে। রাজামশাইকে ভালো করার কোনো ঔষধ যে আমার কাছে নেই। তান্ত্রিক বাবা, আপনি আমাদের আশা ভরসা, দয়া করে এমন কথা বলবেন না। আমি আপনার পায়ে পড়ি, দয়া করে বাবাকে সুস্থ করার একটা উপায় বলে দিন। বাবা সুস্থ না হলে যে আমাদের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। একটা উপায় অবশ্য আছে, তবে সেই উপায়টা বেশ কঠিন। তোমরা সেই কঠিন কাজ কিছুতেই করতে পারবে না। যত কঠিন কাজ হোক না কেন, আমি যে বাবাকে সুস্থ করে তুলবই, সেটা আমার জীবনের বিনিময়ে হলেও। তান্ত্রিক বাবা, আপনি বলুন না উপায়টা। উপায়টা হলো গাছের ডালের ভুট্টা বাড়ির জাদুই ফুল। এই বনের উত্তরে একটা নীল নদী আছে, ওই নদীর বিপরীত তীরে একটা জাদুই বন আছে। ওই বনের গভীরে পাহাড়ের সামনে গাছের ডালে একটা ভুট্টা বাড়ি আছে, আর ওই ভুট্টা বাড়ির ভেতরেই আছে এক জাদুই ফুল। ওই জাদুই ফুল এনে যদি রস করে রাজামশাইকে খাওয়ানো যায়, তবেই যে রাজামশাই সুস্থ হয়ে উঠবেন। তবে ওই জাদুই বনে যে অনেক বিষাক্ত সাপ আছে, আর অনেক হিংস্র পশুও আছে। ওই বনের পশু আর সাপদের ক্ষতি ছাড়া যদি তুমি ওই ফুলটা আনতে পারো, তবেই তোমার বাবা সুস্থ হয়ে যাবে। তার আগে কিন্তু হবে না, কথাটা ভালোভাবে মনে রেখো। আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। তান্ত্রিক বাবা, আপনি এখানেই থাকুন, আমি আসি।
রাত তো নেমে এলো, এই নীল নদী পার হলেই আমি জাদুই বন দেখতে পারবো। আর সেই গাছের ডালে ভুট্টা বাড়ি আছে, ওই বাড়িতেই আছে জাদুই ফল। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি শক্তি দিও। আমি বরং রাতটা এখানেই কাটাই, কাল সকালে না হয় বেরিয়ে পড়বো। এমন সময় টোনা কারো কান্নার আওয়াজ শুনতে পায়, তার সাথে চিৎকারও শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই খাঁচা থেকে দয়া করে আমাকে কেউ মুক্ত করো। জাদুকর নয়তো আমাকে মেরেই ফেলবে, আমাকে কেউ বাঁচাও। টোনা চিৎকার শুনে এদিক ওদিক তাকাতেই তার সামনে খাঁচায় বন্দি একটা পরীকে দেখতে পায়। এরপর টোনা সেই পরীর কাছে যায়। এ কি, তুমি খাঁচায় বন্দি হয়ে আছো? তোমাকে এভাবে কে আটকে রেখেছে? তুমি বা কে? আমি একজন পরী, আর একটা দুষ্ট জাদুকর আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আর এই খাঁচার ভেতরে আমার কোনো জাদু শক্তি কাজই করছে না। তুমি দয়া করে আমাকে মুক্ত করো, জাদুকর তীর্থে গেছে। তুমি দয়া করো পাখি, দয়া করো। শান্ত হও, আমি এক্ষুনি খাঁচার তালা ভেঙে ফেলছি। এরপর টোনা একটা পাথর দিয়ে তালাটা ভেঙে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ পা, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আর তোমাকে এমন চিন্তিত দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। আমি বুঝতে পারছি না পরি, আমি ওই ভয়ঙ্কর পশুদের সামনে থেকে কিভাবে ওই ভুট্টা বাড়িতে প্রবেশ করব। চিন্তা করো না বন্ধু, আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। যদিও আমি জাদুর বনে প্রবেশ করতে পারবো না। এই নাও জাদুর পাথর, আর এই পাথরটা তোমার কপালে স্পর্শ করলে তুমি অদৃশ্য হয়ে যাবে। আর তোমাকে তখন কোনো হিংস্র পশু দেখতে পারবে না। আর তুমি নিশ্চিন্তে জাদুর ফুল নিয়ে আসতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর সকালবেলা টোনা নীল নদী পার হয়ে জাদুর বনে প্রবেশ করে। আর সাথে সাথেই টোনার সামনে বাঘ আর বিষাক্ত সাপ চলে আসে। আরে আরে, সত্যি তো, এখানে অনেক ভয়ঙ্কর প্রাণীর বাস। এরা আমাকে খাওয়ার আগে পরি দেওয়া পাথর দিয়ে আমাকে অদৃশ্য হতে হবে। টোনা পাথরটা তার মাথায় ছোঁয়ায়, আর সাথে সাথেই টোনা অদৃশ্য হয়ে যায়। আর টোনাকে কেউই দেখতে পায় না। টোনা সামনে চলতে থাকে। এরপর টোনা পাহাড়ের সামনে গাছের ডালে ভুট্টা বাড়ি দেখতে পায়। এই বনে আমার আর কোনো বিপদ নেই, এখন আর অদৃশ্য হয়ে থাকতে হবে না। পাথরটা কপালে স্পর্শ করে দৃশ্যমান হই। এরপর টোনা ভুট্টা বাড়িতে প্রবেশ করে আর জাদুই ফুল নিয়ে নিজের বনে ফিরে আসে। তান্ত্রিক বাবা, এই নিন জাদুর ফুল, আর তাড়াতাড়ি করে আমার বাবাকে ভালো করে দিন। এরপর তান্ত্রিক সেই ফুলের রস করে রাজাকে খাওয়ায়, আর সাথে সাথে রাজা সুস্থ হয়ে যায়। বাবা, তুমি ভালো হয়ে গেছো, আর কখনো ওরকম অদ্ভুত জিনিস স্পর্শ করবে না। তুই ঠিকই বলেছিস বাবা, আমি আর কখনোই কোনো অদ্ভুত জিনিস স্পর্শ করব না। আরে আরে, বাইরে তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তবে আগামী 3 দিন বৃষ্টি না থামলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে অনেক দানা মজুদ আছে। তাহলে তো এখন আর পড়াশোনা করতে হবে না, তাই না মা? পড়াশোনা করতে হবে না, আর স্কুলেও যেতে হবে না। শুধু ঘরে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেওয়া যাবে, তাই না মা বলো? ওরে আমার পড়াচুনি মেয়ে, শোনো মেয়ের কথা। শোন মা, জীবনে বড় হতে হলে, খাবার খেতে হলে, পরিশ্রম করতে হলে মন দিয়ে পড়াশোনা আর অনেক পরিশ্রম করতে হবে। তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে একে কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে, আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস, আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও, যাও বলছি।
প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই এক বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে, আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনের রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে, আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, এ কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো, আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো, পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়েই খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না, আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না, তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর, আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে, তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছে গো। দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন চলে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে।
কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম, তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহা পাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়। এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছে পাখিদের বাড়ি আছে, তার মানে এই বনে আমার খাবারের কোনো কমতি হবে না। আমি আরামাইশ করে করে পাখিদের ধরে ধরে খাবো। আমার বেশ ক্ষুধা লেগেছে, এবার আমি একটু দেখি কোথাও কোনো পাখির ছানা খুঁজে পাই কিনা। শিয়াল সামনের দিকে তাকাতে থাকে আর খাবার খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর শিয়ালটি পারুলকে দেখতে পায়। পারুল তখন নদীতে পানি খাচ্ছিল। আরে আরে, ওই তো একটা পাখির ছানা কি না পানি খাচ্ছে, ওকে খেয়ে বরং আমি আমার পেটের জ্বালা মেটাই। শিয়াল চুপি চুপি পেছন থেকে পারুলের ওপর আক্রমণ করে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমার যে খুব ব্যথা করছে। আমাকে ছাড়ো, আমি যে মায়ের কাছে যাব। শিয়াল আর কোনো কিছু না বলে পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক শব্দ দেখে মনে মনে বলতে থাকে, আহারে বেচারি পারুল, দুষ্টু শিয়াল কিনা এই বেচারি পারুলকেও ছাড়লো না। এই বনে যে পাজি শিয়ালের নজর পড়েছে। যাই যাই, আমি বনের সবাইকে এসব কথা বলে দেই আর সতর্ক করে আসি। শালিক উঠতে থাকে। এদিকে শিয়াল একটা গাছের গোড়ায় শরীর এলিয়ে দিয়ে বলতে থাকে, আহা কি শান্তি, এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমোবো, তারপর থাকার জন্য আশ্রয় খুঁজতে বের হবো। টনি বোন, বনে যে দুষ্টু শিয়াল এসেছে। ওই শিয়াল আমার সামনে পারুলকে খেয়ে ফেলেছে। তোর ডিম থেকে ছানা বের হলে তাকে কিন্তু তুই সাবধানে রাখবি বোন, আর তুইও সাবধানে থাকবি কিন্তু। এসব আবার তুমি কি বলছো? হায় সৃষ্টিকর্তা, তুমি আবার একই বিপদ দিলে আমাদের বনে। এইদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে আর সেখানেই থাকতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন দুষ্টু শিয়ালটি নদীর পাশ দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে আমি যে কিচ্ছুটি খাইনি, আর আজকে সারাদিনও খাওয়ার মতো কোনো পাখিই পেলাম না। মনে তো হচ্ছে আজকে আমাকে নদীর পানি খেয়েই থাকতে হবে। তখনই শিয়ালের চোখ চায় সামনে খাবার খেতে থাকা যজ্ঞ কাকের দিকে। না না, আমাকে যে আর পানি খেয়ে থাকতে হবে না, আমার খাবার যে সামনেই। এক্ষুনি এই কালে কুচকুচে কাকটাকে খেয়ে আমার অশান্ত পেটটাকে আমি শান্ত করব। এদিকে যজ্ঞ ফল খায় আর বলতে থাকে, আহা কত মিষ্টি মিষ্টি ফল, এই ফলগুলো খেলে আমার শরীরে অনেক পুষ্টি হবে, আর তারপর তো আমি অনেক শক্তিশালী হব। বনের কেউ আর আমার সঙ্গে লড়াই করে পারবে না। বনের পাখিদের সঙ্গে তুই না হয় পরে লড়াই করবি, বুঝেছিস তো? তুই আগে আমার পেটে চল, আমার পেটে গিয়ে না হয় আমার পেটের নারী আর বুড়ির সঙ্গে লড়াই করবি। হা হা হা, আয় আয় কাছে আয়, আর দেরি করিস না। এসব আবার তুমি কি বলছো কি শিয়াল মামা? তুমি আবার আমাকে খাবে? না না, একদম এ ভুল করো না। যজ্ঞ পেছনে পেছাতে থাকে আর শিয়ালটি যজ্ঞর দিকেই এগোতে থাকে। আমার পেট যে ক্ষুধার জ্বালায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি, এক্ষুনি চলে আয়। আমি তোমার পায়ে পড়ছি, আমার এত সুন্দর জীবনটা তুমি শেষ করে দিও না শিয়াল মামা। খেও না আমাকে, খেও না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। ও, আমি যা করতে বলবো তুই কিনা তাই করবি? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, আমি তাই করব। তবে বেশ, শোন, আজকের পর থেকে তুই বনের সব পাখির ছানাদের খোঁজ এনে আমাকে দিবি, আর আমি তাদের ধরে ধরে খাবো। আর শোন, আজ থেকে তুই আমার সঙ্গে আমার গুহাতেই থাকবি। আসলে শিয়াল মামা, আমি তোমাকে পাখিদের সন্ধান এনে ঢেকে দেব, কিন্তু তোমার সঙ্গে আমি তোমার গুহায় থাকতে পারবো না। তাহলে তো আমার অনেক ভয় করবে, তুমি যদি আবার আমাকে খেয়ে ফেলো। আমি তোকে খাবো না, তবে আমি আমার ক্ষুধা লাগলে তোর কাছে খাবার এনে চাইবো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, যা যা আমার জন্য খাবারের সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যাওয়া লাগবে না, আমি আজকে সকালবেলায় শুনেছি শালিকের নাকি মেয়ে হয়েছে। চলো মামা চলো, আমরা দুজন মিলে শালিকের বাড়িতে যাই। শিয়াল আর যজ্ঞ শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে। যজ্ঞ, যা যা ঘর থেকে ছানাটাকে নিয়ে আয়, আমার যে আর তর সইছে না। আর শোন, শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসবি, বুঝেছিস?
এই যে মামা, ছানাটাকে নিয়ে এসেছি। আর শালিক ঘরে নেই। নাও নাও, এবার তুমি এই ছানাটাকে খেয়ে নাও দেখি। শিয়াল ছানাটিকে খায় আর যজ্ঞকে নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে শালিক সবকিছু দেখে নেয় আর শালিক অনেক কাঁদতে থাকে। আমার ছানা, আমার ছানা, যজ্ঞ কাক, তুই কি না ওই দুষ্টু শিয়ালের সাথে হাত মিলিয়েছিস? ঈশ্বর তোদের ছাড়বে না। একদিন সকালে শিয়াল তার গুহায় বসেছিল, এমন সময় সেখানে যজ্ঞ চলে আসে। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বলি, পাখির সন্ধান কি পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ মামা, পেয়েছি পেয়েছি। আমার বাড়ির পাশে ছোট্ট টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকে। তুমি চলো চলো, আজকে বরং তুমি টুনির ছানাকেই খাবে। শিয়াল আর যজ্ঞ টুনির বাড়ির সামনে আসে। আরে বাহ যজ্ঞ, তুই তো দেখছি আজ কাজের মতো কাজ করেছিস রে। খানা দুটো তো দেখছি বেশ নাদুস নুদুস। আজ তো আমি এদের বেশ মজা করে খাবো। শিয়াল যখনই ওদেরকে খেতে ধরে ঠিক তখনই সেখানে টুনি এসে হাজির হয়। না না শিয়াল মামা, তুমি দয়া করে আমার ছানাদের খেও না, খেও না ওদের। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খেয়ে নাও, আমাকে খাও তুমি, তবুও তুমি ওদেরকে খেও না। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও তবু আমি তোকে পেট থেকে বের করে দেব। তবু আমি তোর ছানাদের খাবোই খাবো। শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সঙ্গে আমি তো শক্তি দিয়ে কিছুতেই পেরে উঠবো না, আমাকে বরং বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। এই টুনি, এই ছানাদের সামনে থেকে সর বলছি। শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খাবেই বলো, তারপর তো আমি আর আমার ছানাদের দেখতে পারবো না। ও শিয়াল মামা, দয়া করে তুমি আমার ছানাদের খেও না, তুমি দয়া করে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো। তোর ইচ্ছে? তোর আবার কি ইচ্ছে বল, তাড়াতাড়ি বল। আসলে শিয়াল মামা, আমি তো আমার ছানাদের বাসায় রেখে সারাদিন খাবার খুঁজতাম। আমি আমার ছানাদেরকে কাছেই পেতাম না আর ওদেরকে আদর করার সময়ও পেতাম না। তাই তুমি যদি আমাকে একটা দিন সময় দিতে, আমি ওদের অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি দয়া করে আজকে আমার ছানাকে খেও না, তুমি বরং আমার ছানাদের কালকে খেও। বেশ বেশ, তুই যখন এত করে বলছিস তবে আমি কালকে এসেই তোর ছানা খাবো। তবে হ্যাঁ, পালানোর কিন্তু একদম চেষ্টা করবি না। আমার ক্ষমতার হাত কত দূর সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। যজ্ঞ আর শিয়াল সেখান থেকে চলে যায় আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথমবারের মতো বুদ্ধি দিয়ে তো আমি জিতে গেলাম, কিন্তু আমি ওই শিয়াল আর যজ্ঞকে কিছুতেই ছাড়বো না। শিয়াল আর যজ্ঞ, কালকেই হবে তোদের শেষ দিন। ছানারা, তোমরা ঘরে যাও, আমি বনের সবাইকে বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে আর টুনি উড়ে উড়ে পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল তার কথা মতো টুনির ছানাদের খেতে আসে। এদিকে টুনি তার বুদ্ধিমতো একটা গর্তে কিছু কাটা রাখে আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে। এরপর তার ছানাদের গর্তের উপর রেখে দেয়। এই টুনি, তোর ছানারা কোথায় রে? ওদেরকে আমার কাছে নিয়ে আয়। শিয়াল মামা, ওই তো আমার ছানারা, তুমি ওদেরকে খেতে পারো। যাও যাও, তুমি ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা সেখান থেকে উড়ে চলে যায় আর শিয়াল সেই গর্তের ভেতরে পড়ে যায়। শিয়ালের পুরো শরীরে কাঁটা প্রবেশ করে। ওরে বাবারে, ওরে বারে, যজ্ঞ, এই যজ্ঞ, বাঁচা বাঁচা আমাকে। শিয়াল গর্তে মারা যায় আর শিয়াল মারা যাওয়ার পর যজ্ঞ ভীষণ রেগে যায় আর বলতে থাকে, ছোট্ট টুনি, তোর তো দেখছি সাহস কম নয়। তুই কি না আমার সামনে আমার বন্ধু শিয়ালকে মেরে ফেললি? আজ তো তোকে আমি শেষ করে ফেলবো। যজ্ঞ যেই না টুনির দিকে এগোতে যাবে ঠিক তখনই বনের সব পাখিরা লাঠি হাতে যজ্ঞর সামনে আসে আর তাকে ঘিরে ধরে। তুই তো আজকে নিজেই বাঁচবি না রে, তাহলে তুই আবার টুনিকে কি করে মারবি শুনি আমি? শয়তান যজ্ঞ কোথাকার! এই সবাই মারো, মারো এই যজ্ঞকে, মারো বলছি। সবাই যজ্ঞকে মারতে মারতে একদম মেরেই ফেলে আর যজ্ঞর মৃতদেহ সে গর্তের ভেতরে ফেলে দেয়। টুনি রে, তোর বুদ্ধির জোরে যে এত বড় একটা বিপদ থেকে আমরা সবাই বাঁচলাম, এখন আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না রে। সবাই সেখান থেকে চলে যায় আর আগের মতো সুখে শান্তিতেই তাদের দিন কাটাতে থাকে।
আকাশটা তো অনেক কালো, মনে তো হচ্ছে আজকে বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগেই আমাকে বীজগুলো রোপণ করতে হবে। তাড়াতাড়ি হাত চালা রে টোনা, তাড়াতাড়ি হাত চালা। এবার যে বনে মূলার দাম অনেক বেশি, মূলা বিক্রি করে এবার আমি অনেক সচ্ছলভাবে আমার দিন কাটাবো। কি ব্যাপার রে টোনা, বলছি জমিতে এবার কি রোপণ করছিস? তাছাড়া এভাবেই বা কি বিড়বিড় করছিস বলতো? দাদা, এবার যে আমি জমিতে মূলার বীজ রোপণ করেছি। বেশ ভালোই করেছিস, বাজারে যে মূলার অনেক দাম। আর হ্যাঁ, আকাশ কালো করেছে, তাড়াতাড়ি তুই বরং বাড়িতে চলে যা, বুঝলি তো? টোনা তোতার সাথে কথা বলে বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা, টুরি, আমি বরং জমিতে গেলাম। মূলার গাছগুলো বড় হয়ে গেছে, জমিতে যে পানি দিতে হবে। আরে আরে, খাবারটা তো খেয়ে যাও। আমি ফিরে এসে খাবো গো, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। এরপর টোনা জমির দিকে উঠতে থাকে আর জমিতে পানি দিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন, গিন্নি, আমাদের ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে, কালকে আমি মূলাগুলো নিয়ে বাজারে যাব। কাল যে আমার কষ্টের অবসান হতে চলেছে, আমার যে খুব খুশি খুশি লাগছে গো। তুমি সত্যি বলছো তো জোনা? আমাদের অভাব দূর হবে তো? হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। সত্যি সত্যি আমাদের অভাব একদম ঘুচে যাবে। আমি যে সকাল থেকে কোনো কিছু খাইনি, সেটা কি তুমি ভুলে গেছো? যাও তো যাও, আমার জন্য তুমি খাবার নিয়ে এসো। এরপর টুনি টোনাকে খেতে দেয়। অন্যদিকে যজ্ঞ আর কণিকাও তাদের ক্ষেতে মূলা চাষ করেছে। যজ্ঞ, ও যজ্ঞ, টোনার ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে। আমি শুনেছি ওই টোনা নাকি কালকে তার জমির মূলাগুলো বিক্রি করবে। কি বলছো কি তুমি? কালকে কিনা ওই টোনা মূলা বিক্রি করবে? তবে তো টোনা মূলার অনেক ভালো দাম পাবে। বেশি দাম পাওয়া মানে ওই টোনা ধনী হয়ে যাওয়া। না না, আমি তো এটা কিছুতেই হতে দেব না। হতে না দেবে তো কে করবে? হ্যাঁ, আমাদের তো করার মতো আর কোনো কিছুই নেই। টোনার উন্নতি নয়, বরং আমি ওর চোখে পানি দেখবো। আমি তো আজ রাতেই ওর মূলাগুলো নষ্ট করে দেব। এরপর তো সবাই আমার ক্ষেতের মূলা কিনবে আর আমি হব ধনী। আহ আহ আহ। রাতের বেলা যজ্ঞ আর কণিকা টোনার মূলার জমিতে আসে। কণিকা, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে জমির মূলাগুলো তুলে কেটে ফেলো। তারপরেই তো কাল সকালবেলা আমরা ওই টোনা আর টুনির মরা কান্না দেখবো। হা হা হা। হয়তো চারা টোনা, শুধু শুধুই তুই অনেক স্বপ্ন দেখেছিলি। চলো চলো কণিকা, এবার আমরা শুয়ে পড়ি। হায় হায় রে, এ আমার কি হয়ে গেল টুনি? এ আমার কি হয়ে গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার যে এই মূলাগুলো নিয়ে কত স্বপ্ন ছিল, এবার আমাদের কি হবে টুনি? টোনা, তুমি একদম কেঁদো না গো, কেঁদো না। যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে, উপরওয়ালা ঠিকই তাদের ক্ষতি করবেই করবে। তুমি দেখে নিও, আমরা আবারও মূলা চাষ করব। তুমি দেখো, সৃষ্টিকর্তা ঠিকই আমাদের মনের আশা পূরণ করবেন। টোনা আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এরপর টোনা টুনি তাদের জমিতে আবারও মূলা চাষ করতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা বলে, কণিকা, বলছি কি, তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে এসো, আমাদেরকে তো আবার বাজারে যেতে হবে। কণিকা, তাড়াতাড়ি করে মূলাগুলো তুলতে শুরু করো, বাজারে সব কাস্টমাররা তো অপেক্ষা করছে। যজ্ঞ আর কণিকা মূলাগুলো তুলতে থাকে। হঠাৎই যজ্ঞ সামনে একটা বড় মূলা দেখতে পায়। কণিকা, তাড়াতাড়ি করে এদিকে এসো, এই দেখো কত বড় একটা মূলা। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এ কি, এত বড় মূলা? এত বড় মূলা তো আমি এর আগে কখনো দেখিনি গো।
এখান থেকে সরো সরো কণিকা সরো। এই মূলাটা তাড়াতাড়ি করে তুলে ফেলে দিতে হবে, নইলে বনবাসী দেখে অভিশপ্ত ভেবে আমাদের কাছ থেকে কোনো মূলাই কিনবে না। যজ্ঞ বড় মূলাটা তুলে যেই না ফেলে দিতে ধরে অমনি কণিকা বলে, আরে আরে করছোটা কি? ফেলে দিও না, এই বড় মূলাটাই আমাদেরকে ধনী বানাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো বলো তো, শুনি আগে। আরে আরে বাহ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। চলো চলো তাহলে বাজারে চলো। এসো এসো আমার কাছে এসো, বড় জাদুই মূলা নিয়ে যাও নিয়ে যাও। যে এই জাদুই মূলা একবার নেবে সে একদম কোটিপতি হয়ে যাবে। এসো এসো। এ কি জাদুই বড় মূলা? এটা তো আমি নেব। বলো বলো এটার দাম কত? এই মূলার দাম পুরো 5 লাখ টাকা তোতা। কি, এই মূলাটার দাম কিনা এতগুলো টাকা? আমার সব জমি বিক্রি করলে তো এতগুলো টাকা হবে না। দয়া করে একটু কম করো দাদা। কোনো কম হবে না। নিতে যদি পারবি না তবে এখানে কেন এসেছিস? হ্যাঁ, সরে যা বলছি, আমার যে অন্য কাস্টমার আসবে। সর সর বলছি। এই আমি নেব এই বড় মূলা। তবে তার আগে এই জাদুই মূলার আমি জাদু দেখবো, তারপরে আমি এই মূলা কিনবো। শোনো ইগল দাদা শোনো, এই জাদুই বড় মূলা দিনের বেলা কোনো জাদু দেখাবে না। তবে হ্যাঁ, রাতের বেলা তুমি এই জাদুই মূলার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে। কি, সত্যি বলছিস তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এই নে টাকা। যজ্ঞ, এই দেখো দেখো, পুরো 5 লাখ টাকা। আজ আমরা ধনী হয়ে গিয়েছি গো। চলো চলো, এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাই। আজ আমি পার্টি দেবো গো। যজ্ঞ আর কণিকা খুশি হয়ে বাড়িতে আসে। এদিকে রাতের বেলা ইগল বড় মূলাকে বলতে থাকে, এই জাদুই মূলা, আমাকে এক রাতে এত সোনা দানা দে যার কারণে আমি অনেক ধনী হয়ে যাই। আমি যে কোটিপতি হতে চাই। কি হলো? দে দে বলছি, সোনা আমাকে দে। ইগল জাদুই মূলাকে অনেক বলতে থাকে, কিন্তু তারপরেও জাদুই মূলা ইগলকে কোনো কিছুই দেয় না। এই বড় মূলা কোনো জাদুই মূলা নয়, বুঝছো তো? ওই যজ্ঞ আর কণিকা তোমাকে ঠকিয়েছে, বোকা ইগল কোথাকার। আমি মোটেই বোকা নই, বুঝতে পেরেছো তো? আমি অনেক শক্তিধর আর ক্ষমতাশীল। আজ রাতেই হবে ওদের শেষ রাত। দাঁড়া দাঁড়া যজ্ঞ কণিকা, দেখাচ্ছি মজা। ইগল রাগ হয়ে যজ্ঞ আর কণিকার বাড়ির দিকে আসতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা খাবারের সামনে বসে হাসাহাসি করতে থাকে আর বলে, কণিকা, আজ তো আমি তোমার কথা না শুনলে 5 লাখ টাকার মালিক হতে পারতাম না গো। ওই ঈগলকে বোকা বানিয়ে আজ তো নিজেকে শক্তিশালী আর বেশ চালাক মনে হচ্ছে। তোরা খুব চালাক তাই না? এবার তো আমি তোদের মাথার বুদ্ধি বের করে তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। দাঁড়া তোরা। ইগল দাদা, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও, আমাদের যে ভুল হয়ে গেছে, ক্ষমা করো। ইগল ওদের কোনো কথা না শুনে ওদের ওপর আক্রমণ করে আর দুজনকেই মেরে ফেলে। এরপর ইগল সেখান থেকে চলে যায়। এদিকে টোনা আর টুনি তাদের জমির মূলা নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বৃন্দাবন জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে একটা অনাথ টুনি বাস করত। টুনির আপন বলতে কেউ ছিল না। টুনি পাখিদের বাড়িতে কাজ করে অনেক কষ্টেই তার দিন কাটাচ্ছিল। টুনি, এই টুনি, তুই কিন্তু রোজ রোজ আমার বাড়ির কাজ একটার পর একটা ভুল কাজ করেই যাচ্ছিস। তোকে দিয়ে কোনো কাজ আমি ঠিক মতো করিয়ে নিতে পারছি না। আমি আবার কি ভুল কাজ করলাম শুনি? আমি তো সব কাজ ঠিকভাবেই করি। তোর মতো বোকার হাড্ডি তো আর বুঝতে পারবে না যে তুই কি বোকামো কাজ করছিস। যাকে সেসব কথা, তুই আমার জন্য এখন চিনি ছাড়া এক কাপ চা নিয়ে আয় তো। আমার বড্ড মাথাটা ধরেছে। মাসিমা মারা যাওয়ার আগে তোকে দেখে রাখতে বলেছিল, তাই তো তোকে আমি কাজে রেখেছি। সুখী পায়রার এমন কথা শুনে টুনি আর কিচ্ছু বলে না। টুনি সোজা রান্নাঘরে চলে যায় আর কিছুক্ষণ পর সুখীর জন্য চা বানিয়ে নিয়ে আসে। আর সুখী চা মুখে দিতে, ওয়াক থু, টুনি, তুই সব কি চা বানিয়েছিস বলতো? তুই কি আজ নতুন চা বানাচ্ছিস? আর চাই বা এত লবণই কেন?
বা সুখী দিদি, তুমি তো চিনি ছাড়া চা চাইলে। আমি তোমাকে চিনি ছাড়া চা কিভাবে বানিয়ে দেই বলো? তাই তো বেশি করে লবণ দিয়েছিলাম। এটা একটা সুন্দর রেসিপি, তাই না? হ্যাঁ, সুন্দর রেসিপি, এত টেস্টি যে তোকে আমি একটা রেস্টুরেন্ট খুলে দেব। বোকার হাড্ডি কোথাকার, যা এখান থেকে। এসেছে আমার জন্য চা নিয়ে। সুখী যখন টুনিকে এসব বলে বকা দিচ্ছিল, এমন সময় সুখীর মেয়ে পারুল কাঁদতে কাঁদতে সেখানে আসে। মা, ও মা, দেখো না মা, আমার জুতোগুলো বালতিতে ভিজে রাখা ছিল। তাহলে আমি এখন কি পরে স্কুলে যাব মা? এ কি, তোর জুতোগুলো পানিতে ভিজিয়ে রেখেছে কে? টুনি, তোকে তো কাল আমি জুতোগুলো পরিষ্কার করে রাখতে বলেছিলাম, আর তুই কিনা জলে ভিজিয়ে রেখেছিস। হ্যাঁ সুখী দিদি, তুমি তো বলেছিলে জুতো পরিষ্কার করতে, তাই আমি হুইলের পানিতে জুতো ভিজিয়ে রেখেছি। আজ ভালোভাবে পরিষ্কার করব, বুঝেছো? ওরে বোকারে, তোকে এভাবে পরিষ্কার করতে বলিনি আমি। তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতো আমায়? যা, তোকে আমি 5-7 দিন ছুটি দিলাম, তোকে কয়দিন কাজ করতে হবে না। আমাকে একটু মুক্তি দে, মুক্তি। কিন্তু দিদি, তুমি তো একা কাজ করতে পারবে না দিদি। আমার যতই কষ্ট হোক তবু আমি একাই করব। তবু তুই আমাকে একটু শান্তি দে তো, আমি ঠিক তোকে মাইনে দিয়ে দেব। সুখীর কথায় টুনি আর কিচ্ছু বলে না। টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। সবাই আমাকে বোকা বলে, কিন্তু কেন আমাকে সবাই বোকা বলে? আমি তো সব কাজ ঠিকভাবেই করি, তাহলে কি আমি বোকা? কে জানে। এসব বলে টুনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দিন কাটতে থাকে। টুনি যে বাড়িতে থাকতো সে বাড়িটি ছিল অনেক ভাঙ্গা। না, আমার ঘরটা তো ভেঙেই গেছে। আমাকে বরং ঘরটা ঠিক করতে হবে। এইভাবে তো আর থাকা যায় না। যাই, বাজার থেকে গিয়ে একটু কাঠ কিনে নিয়ে আসি। এই বলে টুনি যেই না বাড়ি থেকে বের হবে, তখনই কাকলি কাক সেখানে আসে। টুনি রে টুনি, এভাবে হন্তদন্ত করে কোথায় যাচ্ছিস শুনি? আমার ঘরটা তো ভেঙেই গেছে, তাই বাজারে যাচ্ছি কাঠ আর বাঁশ কিনতে। ঘরটা বর্ষাকাল আসার আগেই মেরামত করব। তুই সত্যি বোকা টুনি, এই জন্য তোকে সবাই বোকা টুনি বলে। তাহলে কি করলে আমাকে সবাই চালাক বলবে দিদি? তুমি আমাকে শিখিয়ে দাও তো। শোন, তুই কাঠ বাঁশ দিয়ে ঘর দিস না। ওই দেখ কলা গাছ, তুই কলা গাছের পাতা কেটে আন আর তোর ঘরের উপরে দে। তাহলে তোর ঘরে আর কোনো বৃষ্টির জল যাবে না। তখন তোকে সবাই বুদ্ধিমতী টুনি বলবে। বাহ, তুমি তো একদম ঠিক কথা বলেছো দিদি। তাহলে তো ভালোই হবে, সবাই বলবে টুনি আর বোকা নয়, টুনি বুদ্ধিমতী হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ, দেখেছিস কেমন আমি তোকে ফ্রিতে বুদ্ধি দিলাম? এবার তুই আমার একটা উপকার কর। হ্যাঁ বলো দিদি। তোর তো এখন নতুন করে ঘর মেরামত করার দরকার নেই, তাই তুই এই টাকাগুলো আমাকে ধার দে। আমি ঠিক সময় মতো তোকে টাকা শোধ করে দেব। কাকুলির কথায় বোকা টুনি কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায় আর কাকুলিকে সবগুলো টাকা ধার দেয়। এরপর বোকা টুনি কলা গাছের পাতা কেটে নিয়ে আসে আর সে তার ঘরের চালের উপর বিছিয়ে দেয়। বাবা, আমার ঘরটা তো ভীষণ সুন্দর লাগছে। এবার সবাই আমার বুদ্ধির প্রশংসা না করে কি করে থাকে? এসব বলতে থাকে আর বোকা টুনি খুব হাসতে থাকে। আর এভাবেই দিন কাটতে থাকে। টুনির কলা পাতা রোদে একদম শুকিয়ে যায়। এরপর টুনি সেগুলো পাতা ফেলে দিয়ে আবারও নতুন করে পাতা নিয়ে আসে, কিন্তু সেগুলো শুকিয়ে যায়। না, এই কলা পাতাগুলো তো আর থাকছেই না। তাহলে কি কাকলি দিদি আমাকে বোকা বানালো? এই পাতাগুলো তো ছিঁড়ে যাচ্ছে, শুকিয়েও যাচ্ছে। এসব ভাবতে ভাবতে টুনি কাকুলির কাছে যায়। কাকলি দিদি, তোমার বুদ্ধি শুনে আমার কোনো কাজ হচ্ছে না গো। তুমি আমার টাকা ফেরত দাও, আমি নতুন ঘর করব। বলছিলাম কি টুনি, আমার কাছে তো এখন টাকা নেই। আমার টাকা হলে আমি তোকে ঠিক দিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। এরপর টুনি চলে যায়। এরপর থেকে টুনিকে রোজ কাকলি ঘোরাতে থাকে, কিন্তু টাকা ফেরত দেয় না। এরপর কাকলি আর ওর স্বামী বুদ্ধি করে আর একটা মাটির ঘর বানায়। টুনি, এ টুনি শোন, তোর জন্য না একটা জিনিস বানিয়েছি। এই নে মাটির ঘর। তুই যে টাকা পেতি আমার কাছে, তার বদলে আমি তোকে এই ঘরটা দিলাম।
কিন্তু কাকুলি দিদি, এই ঘরটা তো অনেক ছোট, আমার তো আরো বড় ঘর দরকার দিদি। আরে বোকা, এটা তো কোনো সাধারণ ঘর না, এটা হলো জাদুই ঘর। এই মাটির ঘরটা তুই নিয়ে যা। পূর্ণিমার রাতে এই মাটির ঘরটা অনেক বড় হয়ে যাবে, আর মাটির ঘর থেকে ইটের দালান হয়ে যাবে রে। আমি তোকে অনেক ভালোবাসি তো, তাই এই মাটির ঘরটা দিলাম। টুনি কাকুলির ফাঁদে আবার পা দেয়, আর ধারের টাকার বিনিময়ে মাটির ঘরটা টুনি তার বাড়িতে নিয়ে যায়। ও বাবা গো, এই ছোট্ট মাটির ঘরে থাকা যে এত কষ্ট। এত ছোট ঘরে থাকা যায় নাকি? হ্যাঁ না, কাকুলি দিদি তো বলেছে পূর্ণিমার রাতে এই ঘরটা অনেক বড় হবে। আমি বরং আরো ধৈর্য ধরে থাকি, নিশ্চয়ই আমি আমার ধৈর্যের ফল পাবো। এরপর টুনি অনেক কষ্টে সেখানে দিন কাটাতে থাকে। একদিন রাতে ভীষণ বৃষ্টি শুরু হয়, আর টুনির ঘরের মাটিগুলো সব গলে গলে পড়তে থাকে। আরে আরে, এটা কি হচ্ছে? আমার ঘরের মাটি যে গলে গলে পড়ছে। আমি তো মনে হয় এবার ভিজেই যাব। তার মানে কাকুলি দিদি আমাকে আবারও ঠকালো। সবাই সত্যি বলে, আমি অনেক বোকা। এভাবেই টুনি কাঁদতে থাকে, আর কিছুক্ষণ পর বোকা টুনির মাটির ঘর গলে গলে পড়ে মাটিতে মিশে যায়, আর টুনি বৃষ্টিতে ভিজতে থাকে আর কাঁদতে থাকে। এমন সময় সেখানে পাখি মাতা চলে আসে। টুনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। তুমি বোকা বলে সবাই তোমাকে ঠকায়, কিন্তু আর নয়। এরপর পাখি মাতা সেখানে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়, আর টুনি এ দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। এই নাও, এই বাড়িটি তোমার, আর আমি তোমাকে আশীর্বাদ করছি। আজ থেকে এই জঙ্গলে সব থেকে বুদ্ধিমান পাখি তুমি হবে। এসব বলে পাখি মাতা চলে যায়, আর এরপর থেকে টুনি অনেক চালাক হয়ে যায়। কেউ আর কখনো টুনিকে ঠকাতে পারেনি।